We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। অতঃপর জানা গেল যে কেউ দোষী নয়। ৩২ জনের একজনও দোষী নয়। এক ঐতিহাসিক মনুমেন্ট ভাঙা হলো চোখের সামনে। দুনিয়া দেখল, দেশের মানুষ দেখলেন, পড়লেন, জানলেন। কারা সেদিন করসেবার ডাক দিয়েছিল তা সবার জানা। কারা সেদিন নেতৃত্বে ছিলেন তাও সবার জানা। সেই নেতাদের চোখের সামনে এক প্রাচীন ঐতিহাসিক মনুমেন্ট ভাঙা হলো। স্লোগান উঠল, এক ধাক্কা অর দো। নেতা নেত্রীরা আবেগে একে অন্যকে জড়িয়ে ধরলেন। কোনো রেজিস্ট্যান্স নেই। পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ৬ ডিসেম্বর ১৯৯২ যে ঘটনা ঘটেছিল তা নিয়ে দুটো মামলা হয়েছিল ওই দিনে। এত দিন পরে তার রায় দেওয়া হলো। জানা গেল কেউ দোষী নয়। কারোর বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ নেই। এবার লাড্ডু বিতরণ হবে। এবার জয় শ্রীরাম ধ্বনি প্রতিধ্বনিত হবে দিকে দিকান্তরে। এবার এই রায় নিয়ে আসন্ন বিহার নির্বাচনে ফায়দা তোলা হবে। এবার এই রায়ের পরে নিশ্চিত স্লোগান উঠবে, ये तो पहली झांकी है, काशी मथुरा बाकी है। আইন নাকি আইনের পথেই চলেছে এবং বাম ডান প্রত্যেক দলের নেতারা বলেন আদালতের রায় শিরোধার্য। তারা এই রায়কে বড়জোর দুঃখজনক বলবেন, তার বেশি কিছু নয়। আর দেশের ১/৫ মানুষ তাদের গলার স্বর আরো নিচু করবে। তারা আরো কুঁকড়ে যাবে। তারা আরো বদ্ধ এলাকার মধ্যে ধুঁকতে থাকবে। তাদের কারোর ক্রোধ কাজে লাগবে সন্ত্রাস ছড়ানোর সংগঠনগুলোর। গোটা দেশ অবাক হয়ে দেখবে যে ঘটনাকে প্রত্যেকে অন্যায় বলছে, আদালত বলছে, বিজেপি নেতারাও বলছেন। তাঁরাও কেউ বুক ঠুকে কথা বলেননি যে বেশ করেছি। অটল বিহারী থেকে আডবাণী প্রত্যেকেই এই ঘটনায় নাকি ছিলেন বিচলিত ও দুঃখিত। অন্যায় হয়ে গেল, কিন্তু কেউ শাস্তি পেল না। কাউকে দোষী সাব্যস্ত করা গেল না। আজ আসুন চতুর্থ স্তম্ভে এই নিয়েই দুটো কথা বলা যাক। এই পুরনো পাতাগুলো একটু ঝালিয়ে নি। বাবরের সেনাপতি মীর বাঁকি আনুমানিক ১৫২৮-এ বাবরি মসজিদ তৈরি করেছিলেন। যে মসজিদ হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছিল কিনা তার কোনো তথ্য ইতিহাসে নেই। তবে এদেশে বহু মন্দির ভাঙা হয়েছে, বৌদ্ধ মঠ, বিহার ভাঙা হয়েছে, মসজিদও ভাঙা হয়েছে। তার উপরে তৈরি হয়েছে অন্য ধর্মের উপাসনালয়। বহু বুদ্ধ বিহার গুঁড়িয়ে দিয়ে তৈরি হয়েছে মন্দির, মন্দির ভেঙে তৈরি হয়েছে মসজিদ। এইসব মধ্যযুগীয় ব্যাপার, যেখানে আইনের শাসন মানে ছিল রাজার শাসন। তার ধর্মই ছিল রাজধর্ম। তিনিই আইন, তিনিই বিচারক, তিনিই প্রশাসক, তিনিই অভিযোগ শুনতেন, তিনিই বিচার করতেন।
বহু অন্যায়ের সৌধের ওপর দাঁড়িয়ে থাকা সেই মধ্যযুগীয় রাজতন্ত্র ভেঙে গেছে। রাজছত্র নাহি আর, রণডঙ্কা শব্দ নাহি তোলে। তো সেই মসজিদ তৈরি হবার পরে মানুষজন তাকে বাবরি মসজিদ বলে ডাকা শুরু করে। ওই একই চত্বরে এক মন্দিরও ছিল। 300 বছর ধরে হিন্দুরা পুজো করেছেন, মুসলমানরা ইবাদত করেছেন। 1822 সালে ফৈজাবাদ আদালতে এক মামলা হয়। নির্মোহী আখড়ার করা সেই মামলাতে জানানো হয় যে এই জায়গা তাদের। 1855-তে এই দাবিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। 1859-এ ব্রিটিশরা এক রেলিং করে দুটো উপাসনা স্থলকে আলাদা করে দিল। 1949-এ এক ঝড়জলের রাতে হিন্দু মহাসভার কিছু লোকজন ওই মসজিদের ভিতরে রামলালার মূর্তি বসিয়ে আসলো। আদালতে মামলা শুরু হলো, আর মসজিদে উপাসনা বন্ধ করলেন মুসলমানরা। আদালত এলাকাটাকে বিতর্কিত বা ডিসপিউটেড বলে ঘোষণা করল। 1980-তে বিশ্ব হিন্দু পরিষদ আন্দোলন শুরু করল। তাদের দাবি ছিল রামলালার পুজো বন্ধ রাখা যাবে না। 86-তে জেলা আদালতের এক বিচারক রায় দিলেন যে হিন্দুদের জন্য দরজা খুলে দেওয়া উচিত। এদিকে বিজেপি তখন দুটো প্রচারকে তুঙ্গে নিয়ে গেছে। এক, শাহবানো মামলা। তাদের অভিযোগ মুসলিমদের তুষ্ট করার জন্যই রাজীব গান্ধী এই রায় খারিজ করলেন। 2, রাম মন্দির। তাদের দাবি ওই চত্বরে পুজো করতে দিতে হবে। রাজীব গান্ধী এবার হিন্দু তুষ্টিকরণের রাজনীতি করলেন। তিনি মন্দিরের দরজা খুলে দিলেন। এর ফায়দা পেল আরএসএস, বিজেপি। এবার তারা এক ধাপ এগিয়ে মন্দির নির্মাণের স্লোগান তুলল। 90-এ আডবাণীর রথযাত্রা, যে যাত্রার সঙ্গী ছিলেন আজকের প্রধানমন্ত্রী। যেখান দিয়ে রথ গেল সেখান নেই দাঙ্গা। মানুষের সমর্থন বাড়ছে, ভোটের মেরুকরণ হচ্ছে, মুসলমান তুষ্টিকরণের কথা মানুষ বিশ্বাস করছেন। হিন্দু খতরে মে হ্যাঁ, মানুষ মেনে নিচ্ছেন। এরপর 1992 কর সেবা সারা দেশ থেকে ইট নিয়ে গেল আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, বিজেপি। কল্যাণ সিং সরকার আদালতকে জানালেন তারা বাবরি মসজিদের সুরক্ষার দায়িত্ব নিচ্ছেন। কেউ বিতর্কিত জমিতে ঢুকবে না। তারপর ক্যামেরার সামনে, মানুষের চোখের সামনে সকাল 11:30 থেকে বিকেল 5টার মধ্যে ওই সুবিশাল মসজিদের কাঠামো চুরমার করে দিল উন্মত্ত মানুষের দল। চোখের সামনে তা দেখলেন আডবাণী, যোশী, সিংঘল, উমা ভারতীরা। 6 ঘন্টায় ওই বিশাল ইমারত এমনি এমনি ভাঙা সম্ভব নয়, যদি না তার আগাম প্রস্তুতি থাকে, আগাম পরিকল্পনা থাকে। একথা যে কেউ বলবে। সেই সময়কার প্রধানমন্ত্রী নরসিমহা রাও একথা বলেছিলেন সাংবাদিক করণ থাপারকে। Do you believe that the demolition of the Babri Masjid was spontaneous, or do you have reason to believe that it was surreptitiously planned by elements of the RSS, the BJP, the Bajrang Dal, the VHP? I have reason to believe that it was the result of planning, pre-planning. What sort of reasons are these? You see, putting many things together, you have to take a comprehensive view. I have tried to take that comprehensive view, taking each small bit, each small event, each small reaction, reflex of the state government and also of the leaders,
every utterance of the leaders, different voices, saying something in the court, saying exactly the opposite outside. The advantage of speaking with so many voices and getting away with everything. All this put together makes me believe that it could not be spontaneous, it could not be just on the spur of the moment, and knowing the way they articulated it this time. উনি না বললেও এটা ছিল জলের মতো পরিষ্কার এক তথ্য, যা আজ আদালত নাকচ করে দিল। আদালত জানালো ওটা ছিল ভিড়ের উন্মত্ততা, সবটাই তাৎক্ষণিক ব্যাপার, কাজেই তার জন্য কাউকে দোষী বলা যায় না, তাদের দোষ প্রমাণও করা যায় না। কর সেবা যারা করতে গিয়েছিল তাদের হাতে কেন দড়ি গাঁইতি ছিল? তাদের হাতে হাতুড়ি বেলচা কেন ছিল? তারা ওপরে উঠে ভাঙা শুরু করতেই পুলিশ হস্তক্ষেপ করলো না কেন? কেন তাদের আগে থেকেই আটকানো গেল না? এরকম হাজারটা প্রশ্ন দফন হয়ে গেল। আদালত জানিয়েই দিল ইহা ছিল এক অপরিকল্পিত ঘটনা, রাগের মাথায়, ঝোঁকের মাথায় করে ফেলা একটা কাজ মাত্র। মহামান্য আদালতের বিচার শিরোধার্য, আর শিরোধার্য না হই বা উপায় কি? ক্রোনোলজিটা একবার বুঝুন। এই জমির ওপর বাবরি মসজিদ দাঁড়িয়েছিল, সেটা অন্যায়ভাবে ভাঙা হয়েছিল, কিন্তু আদালত সেই জমিতে মন্দির তৈরির অধিকার দিলেন। আজ এই রায়ে যদি অভিযুক্তদের দোষী বলা হতো, তাহলে আগের রায় নিয়েই তো প্রশ্ন উঠতো না? দেশের গরিষ্ঠ হিন্দু মানুষজনের ইচ্ছে, দাবির কথা মাথায় রেখেই এই রায় এলো। আগের রায়ও এসেছে, পরেও এর অন্যথা হবে না। সমস্যাটা এখানে নয়। একটা মন্দির তৈরি, একটা মসজিদ ভেঙে ফেলা, মসজিদের জায়গায় মন্দির, না মন্দিরের জায়গায় মসজিদ, বিষয়টা এইটুকুতেই সীমাবদ্ধ নয়। এর গুরুত্ব মানুষের ক্রমশ সভ্য হয়ে ওঠার, ক্রমশ আধুনিক হয়ে ওঠার প্রক্রিয়ার বিপরীত। ইতিহাসের বিপরীত যাত্রা, পিছনের দিকে হাঁটা। যে কথা দিয়ে শুরু করেছিলাম, মধ্যযুগের ইতিহাস, যেখানে রাজার ধর্মই ছিল মানুষের ধর্ম, রাজার কথাই ছিল আইন, সেই মধ্যযুগকে পার করে আমরা এগিয়েছি সামনের দিকে। সেই মধ্যযুগের যাবতীয় গ্লানি মুছে ফেলে, যাবতীয় ত্রুটি শুধরে নিয়ে মানুষ ক্রমশ আধুনিক হয়েছে। মানুষ গণতান্ত্রিক ধ্যান ধারণাকে আরো পরিপক্ক করেছে। মানুষ মানবাধিকারকে সবচেয়ে বড় প্রাথমিক চাহিদা হিসেবে দাঁড় করিয়েছে। মানে হতেই পারে একটা কিছু যা খুব জরুরি, যা মানুষের খুব কাজে লাগবে, কিন্তু যদি তা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে, মানুষের সমাজ পরিবেশকে নষ্ট করে, তাহলে তা বাতিল হোক। এটাই সভ্যতা, এটাই মেনে নেওয়া হোক। গরিষ্ঠ মানুষ নয়, অত্যন্ত সংখ্যালঘু মানুষদেরও সুরক্ষা, আরো বেশি সুরক্ষা দেওয়া হোক। এটাই মানুষের সভ্যতার দাবি। মানে মধ্যযুগ পেরিয়ে এই আধুনিক সমাজ চায় মানবাধিকার, সুবিচার, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। ইউরোপের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় তারা মধ্যযুগ পেরিয়েছে। মধ্যযুগীয় ধ্যান ধারণাকে তারা অস্বীকার করতে পেরেছে। সবটাই ভালো না, নয়। সব মানুষ খেতে পাচ্ছে না, তাও নয়। কিন্তু জোয়ান অফ আর্কের মতো একজনকে জ্যান্ত আগুনে পোড়ানোর কোনো ঘটনা গত 50 বছরে ইউরোপ আমেরিকাতে নেই। দুঃখজনক হলেও আমাদের দেশে আছে। কেবল ধর্মের নামে
জ্যান্ত জ্বালিয়ে দেবার ঘটনা আছে, খুঁচিয়ে খুঁচিয়ে পিটিয়ে মেরে ফেলার ঘটনা আছে, নিম্ন বর্ণের মানুষকে অপমান করার, নির্যাতন করার ভুরি ভুরি ঘটনা আছে, উপাসনা স্থলে ঢুকতে না দেওয়ার ঘটনা আছে। এবং দেশের বিচার ব্যবস্থা এইসব ঘটনায় কোনো অপরাধী খুঁজে পান না। অপরাধী যাও বা পেলেন, তো প্রমাণ খুঁজে পান না। বিশ্বের সর্ববৃহত্তম গণতন্ত্রের চোখের সামনে ভেঙে ফেলা হলো এক ঐতিহাসিক সৌধ। আদালত দোষী চিহ্নিত করতে পারল না। প্রমাণের অভাবেই নাকি সবাই বেকসুর খালাস। কিভাবে আমরা আধুনিক হব? কিভাবে সমাজ এগোবে? মানুষের ধর্ম, জাত, বর্ণ নিয়ে বিভাজিত এক সমাজে যদি রাষ্ট্রের বিচার ব্যবস্থায় এতটা অসহায় হয়, এতটাই অকার্যকরী হয়, তাহলে সমাজ কিভাবে এগোবে? এক মুখে বিজ্ঞানের জয়গান, অন্য মুখে চরম অবিজ্ঞানকে সঙ্গী করে ধর্মের খোলসে নিজেদের স্বাধীন অস্তিত্বকে খুইয়ে দিয়ে কেমন সমাজ তৈরি করছি আমরা? সবচেয়ে আশঙ্কার বিষয় হলো আইন। সভ্য সমাজ দাঁড়িয়ে থাকে আইনের শাসনের ওপর। যে কটা অন্যায়ের সাজা হয় না, যে কটা অন্যায়কারী অন্যায় করার পরেও বুক বাজিয়ে চলতে থাকে, সে কটা অন্যায় আসলে আইন ব্যবস্থাকেই পঙ্গু করে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, সেই বিশেষ আইন নয়, গোটা আইন ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করা হয়। আর সেখানেই সমস্যাটা লুকিয়ে। পরিকল্পিত এক জঘন্য অপরাধ আজ আইনের নাগালের বাইরে গেল। এর সুদূর প্রসারী প্রভাব দেশের আইনের শাসনকে বিঘ্নিত করবে। দেশে আইনের শাসনের ওপর মানুষের ভরসাকেই দুর্বল করবে। মানুষ মনে করবে আইনের তেমন ক্ষমতা নেই যা সবলের আছে, পেশি শক্তির আছে, উন্মাদ দর্শনের আছে, ধর্মের নামে প্রহসনকারীদের আছে। মানুষ আইনের ভরসা হারালে সেই সমাজে মাৎসন্যায় অবধারিত। সবলের অত্যাচার দুর্বলদের মেনে নিতেই হবে। এই তত্ত্ব যদি ছড়িয়ে পড়ে সমাজে, তাহলে তা ভয়ঙ্কর। তা আমাদের টেনে নিয়ে যাবে মধ্যযুগে, যেখানে এক ব্যক্তির ইচ্ছেই ছিল আইন, তার খুশিই ছিল প্রথম বিবেচনার বিষয়, তার অনুকম্পাতেই মানুষের জীবন কাটত। আমরা কি সেই পথেই চললাম? চোখের বদলে চোখ, এটাই যদি রীতি হয়, তাহলে গোটা দুনিয়াটাই একদিন চক্ষুহীন হয়ে যাবে। জাতির পিতা বলেছিলেন। আজ আমরা কোন পথে? 500 বছর আগে কে মন্দির ভেঙেছিল? আজ আমরা তার জবাব চাইছি। এক মাইথোলজিক্যাল কল্পকথার নায়কের জন্মভূমি নিয়ে দেশের মানুষ ভাগ হয়ে গেছে। 17% কুঁকড়ে থাকা, পিছিয়ে পড়া মানুষ নাকি দেশের গরিষ্ঠাংশ মানুষের সামনে সবচেয়ে বড় সমস্যা। কোন পথে চলেছি আমরা? আমাদের ঠাকুর বলেছিলেন, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ, উজ্জ্বল পরমায়ু। আমরা আজ কি চাইছি? আমাদের সমাজ কি চাইছে? রাষ্ট্র কি চায়? তাহলে কি কিছুই হয়নি? একজনও দোষী নেই, একটা প্রমাণ নেই, তাহলে কি কিছুই হয়নি? হয়েছে। মানুষের বিশ্বাস আহত হয়েছে। আইনের শাসনের ওপর থেকে মানুষের ভরসা কমেছে। আধুনিক মানুষ ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে।
গণতান্ত্রিক ধ্যান ধারণার ওপর আঘাত পড়েছে। এবং মজার কথা হলো, মহামান্য বিচারালয়ের কাছে, বিচারকের কাছে এসব দৃশ্যমান নয়। তাদের কাছে এইসব কোনো মূল্য রাখে না। কলুর বলদের মতো চোখে ঠুলি এঁটে একই বৃত্তে তারা ঘানি ঘুরিয়েই যাচ্ছেন। আমরা ক্রমশ সভ্যতার বিপরীতে হাঁটা দিচ্ছি, ক্রমশ পিছিয়ে যাচ্ছি। আজ ছিল সেই পিছিয়ে যাওয়ার এক মাইলস্টোন। সভ্যতা পিছলে ধ্বংস হয়, আবার নতুন সভ্যতা গড়ে ওঠে। বহু হাজার বছর পর কোন সুসভ্য মানুষ হা হা করে হাসবে আজকের রায়ের পাঠোদ্ধার করে। না মহামান্য বিচারপতি, আপনার রায়ের কোনো সমালোচনা আমি করছি না, করবই বা কি করে? হা হা করে হাসছে তো হাজার বছর পরে জন্ম নেওয়া নতুন সভ্যতার এক মানুষ। তার সহজ প্রশ্ন, তার একটাই প্রশ্ন, এই বিচারের প্রহসনের কি খুব দরকার ছিল? আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens